আমরা যথেষ্ট পরিমাণে এই রাজ্যের মানুষের জন্য কাজ করেছি এবং সেই কাজের নিরিখেই আমরা আগামী দিনে আমাদের এই রাজ্যের গণদেবতাদের কাছে আমরা ভোট চাইব। আমি আশাবাদী 2018 সালের নির্বাচনের যে ফল আমরা করেছি তার চেয়ে আরও বেশি ভোটের ব্যবধানে এবং আরও বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। আসবো আপনার কাছে, পার্থবাবু আপনার কাছে আসবো। আপনি এবার আরকেপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার কি মনে হয় যে আপনার যেই এলাকার বা আপনার বিধানসভা এলাকার যে মূল ইস্যুগুলি রয়েছে সেগুলিতে আপনি কতটা নজর দেবেন বা আপনার কোন বিষয়গুলিকে সামনে রেখে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন? দেখুন, করোনা মহামারী কালে জিতেনবাবু বলেছেন অক্সিজেনের অভাবে ত্রিপুরায় মানুষ মারা গেছে। যারা মারা গেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল যে তাদেরকে প্রথমে বলেছেন 10 লাখ টাকা করে ওই পরিবারে দেবেন। করোনা মহামারী এবং লকডাউনের ফলে যারা রোজগারহীন হয়েছেন তাদের রোজগারের ব্যবস্থা করবেন, কোনোটাই হয়নি। সাধারণভাবে অক্সিজেনের মজুদ ভাণ্ডার কম ছিল না, কিন্তু অক্সিজেনের অভাবে মানুষ মারা গেছে। সরকার মানুষকে বাঁচানোর জন্য এবং চিকিৎসা ব্যবস্থাটা সঠিক করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, স্বীকারই করেনি যে এটা মহামারী। উনি কেন, কেন্দ্রীয় সরকার স্বয়ং প্রধানমন্ত্রী স্বীকার করেননি প্রথমে এটা মহামারী, যে কারণে আমাদের ভারতবর্ষের এই মহামারী এত ব্যাপক বিস্তার লাভ করেছে। যদি সরকার সতর্ক হতো এইভাবে মহামারী ছড়াতো না। আমি আরকেপুরের কথা বলবো যে আরকেপুর এবং সারা রাজ্য আজকে বেকার যুবকদের আজকে একটা বিস্ফোরক অবস্থা। কোনো কাজ নেই, কোনো সরকারি চাকরির সুযোগ নেই। সরকার যেটা বলছে যে 41,000 চাকরি দিয়েছে, আমার আরকেপুরে কয়জনের চাকরি হয়েছে তারা তথ্য দিন। কয়জনের চাকরি হয়েছে? চাকরির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে চাকরিগুলো দিচ্ছে বিভিন্নভাবে ঠিকা প্রথায় আউটসোর্সিং করে বাইরে থেকে কোম্পানি এনে ঠিকা প্রথায় চাকরি দেওয়া হচ্ছে। সরকারি ওল্ড পেনশন স্কিম তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সরকারি কর্মচারীদের ডিএ রিএম্বার্সমেন্ট, মেডিকেল রিএম্বার্সমেন্ট তুলে দেওয়া হয়েছে। আজকে যারা স্বসহায়ক দল মহিলার কথা বলছেন তারা, আমি বলছি আপনাকে, প্রায় ধরুন 4,000 কোটি টাকার মতো ঋণ দিয়েছে সরকার। হ্যাঁ, কিন্তু সিডি রেশিওটা কত? এই ঋণ নিয়ে মানুষ ভোগ ব্যয় নির্বাহ করতে পারছে না। রোজগারহীন মানুষ 336 কোটি টাকা ব্যাংকে ফেরত দিতে পেরেছে, যে জমা করেছে তারা ব্যাংকে টাকাটা, আর 4,000 কোটি টাকা ঋণ। এই যদি ক্রেডিট রেশিও হয়, সরকার বলছে এটা দিয়ে মানুষ স্বরোজগারী হয়েছে, মানুষ ভোগ ব্যয় নির্বাহ করতে পারছে না এই ঋণ গ্রহণ করে। কাজেই স্বসহায়ক দলের মহিলাদের ঋণ দিয়ে, বেকারদের ঋণ দিয়ে তারা যে রোজগারের কথা বলছেন, এটা কিন্তু রোজগার নয়। হ্যাঁ, অর্থনীতির ভাষায় রোজগার তখনই হয় যখন সরকারি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ে। সরকারি বিনিয়োগ বন্ধ করে দিয়ে, সরকারি খাতে টাকা বন্ধ করে দিয়ে আজকে তারা মানুষকে ঋণ দিয়ে বলছে মানুষের রোজগার বেড়েছে। মানুষের রোজগার কমেছে। জিএসটি, নোটবন্দি, খুচরা ব্যবসা, কৃষি বাজার মানুষের রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। রেগায় কাজ নেই। আজকে প্রত্যেকটি মানুষের, কি ব্যবসায়ী, কি ক্ষুদ্র দোকানদার, কি সরকারি কর্মচারী, কি গ্রামীণ মহিলা, শ্রমজীবী মানুষ, প্রত্যেকের রোজগার কমেছে এবং মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মুখে। করোনা মহামারীকে কেন্দ্র করে আমি আপনাকে বলছি, আগামী 1 সপ্তাহের মধ্যে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হবে। কেন্দ্রীয় সরকার বলতে পারছে না যে জিডিপির হার কত হবে, এবং যেভাবে গত 1.5 বছর ধরে ক্রমাগত জিনিসপত্রের দাম বেড়েছে, একটি জিনিসের দাম সরকার কমাতে পারেনি। অর্থমন্ত্রী এবং যারা অর্থনৈতিক উপদেষ্টা আছেন তারা এখন এই আজকে 15 দিন পরে বাজেট হবে, দেশের বাজেট, সরকার বলতে পারছে না যে জিনিসপত্রের দাম কমবে কিনা, সরকার বলতে পারছে না যে কর্মহীন মানুষ রোজগার পাবে কিনা।
সারা দেশের অর্থনীতি একটা সামগ্রিকভাবে গভীর সংকটের মধ্যে, মন্দা গ্রাস করেছে ভারতের অর্থনীতিকে। এখন তারা বলছেন উন্নয়নের ধারা। এটা তো উন্নয়নের ধারা নয়, এটা অন্ধকারের ধারা। সারা দেশ অন্ধকার, একটা চোরা বালিতে আটকে গেছে দেশের অর্থনীতি। মানুষের জীবনের স্বপ্ন, বেকারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। দেশের অর্থনীতি বিপর্যস্ত, আর তারা এখন হিন্দু মুসলিম করছেন, বিভাজনের রাজনীতি করছেন। রাজধন্যগরে কি হয়েছে আমার আরকেপুরের মধ্যে, জবাব দিন আপনারা। যারা সারা রাত ব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য উস্কানি দিয়েছে, তারা কেন গ্রেপ্তার হয়নি? এই দেশ সবার, এই মাটি সবার, সবাই প্রাণ দিয়েছে এই দেশের জন্যে। এই দেশ বিবিধের মাঝে মিলন মহান। এই দেশ কারোর একার নয়, কারোর দয়ায় কেউ বাঁচে না। আমরা কেউ প্রজা নই, আমরা নাগরিক। প্রজাতন্ত্র চালু হয়েছে, প্রত্যেকের অধিকার, ভোটাধিকার থেকে শুরু করে ভিন্ন মত প্রকাশ অধিকার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আরকেপুরের কোনো মানুষের গত 5টা বছরে যতগুলো নির্বাচন হয়েছে কেউ ভোট দিতে পারেনি। ভোটাধিকার লুট হয়েছে, গণতন্ত্র লুট হয়েছে, মানুষের যে মানবিক মূল্যবোধ সেটা চূড়ান্তভাবে এটাকে অবমাননা করা হয়েছে। কাজেই মানুষের অধিকারের জন্যে দেশের প্রজাতন্ত্র, দেশের গণতন্ত্র, দেশের ঐক্য সংহতি, দেশের ঐক্যকে রক্ষা করার জন্য এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো উদয়পুরের উন্নয়নের কথা আপনি বলছেন। এই যে সুখসাগর জলা, অপরিকল্পিতভাবে রেল লাইন হওয়ার ফলে প্রায় 2000 কানি জমি জলের তলায়। যিনি আজকে কৃষিমন্ত্রী, ওনার প্রতিশ্রুতি ছিল উনি এই জমিগুলোকে আবাদ করবেন। রেল লাইন থেকে উদয়পুরের মানুষ, শহরের মানুষ রেল লাইনের সুবিধা পায় না, কোনো রাস্তা নেই। এক রাস্তা করার কথা ছিল, প্রতিশ্রুতি ছিল, রাস্তা হয়নি শহর থেকে যাওয়ার। উদয়পুরের এই যে জগন্নাথ দিঘি, যেটা বামফ্রন্ট সরকারের আমলে প্রকল্প চালু হয়েছে, এটার ভেতরে এখনো 1.5 মিটার বর্জ্য পড়ে আছে। এটা এখনো সংস্কার হয়নি। আসবো আপনার কাছে, বুঝতে পারলেন? কাজে আসবো। উন্নয়ন হয়নি, অন্ধকারের রাজত্ব চলছে। এটা আমি বলবো যারা আপনাকে। দলীয় কাজে এই অন্ধকারের হাত থেকে বাঁচতে হবে আমাদের। পার্থবাবু, আসবো আপনার ধন্যবাদ। কাছে। যারা দলীয় কর্মী সমর্থকরা আছেন, আপনাদের প্রতি আমার একটা বিশেষ বার্তা। আমি আপনারা যদি একটু সংযত হয়ে শোনেন, তবে আমি কথাটা বলবো, অনুষ্ঠানটি চালিয়ে যাব। আপনারা যারা দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন, আমরা কুরুক্ষেত্রের গোটা টিম এসেছি। আপনাদের যারা নেতারা এখানে বসে আছেন, যারা আপনাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, সাধারণ মানুষের বার্তা তাদের কাছে পৌঁছে দিতে। আপনারা যদি একজনকে বাহবা, কোনো দলকে বাহবা, কোনো দলকে ছিছি করতে থাকেন, সেখান থেকে নেওয়া যাবে না। এবং অবশ্যই আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করব। এই মঞ্চে 2018-তে যখন আমি অন্য একটি অনুষ্ঠান করতে আসি, তখন এখান থেকে কিন্তু আমাদের আঘাতপ্রাপ্ত হতে হয়। দয়া করে আপনারা সংযত থাকবেন, এই যাতে ইতিহাসের পুনরাবৃত্তি না হয়। প্লিজ আপনারা সংযত থাকবেন, সেটা একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। তবেই আপনাদের নেতৃত্বের কথা আমরা শুনতে পারবো। না হলে আপনারা কথা বলুন, আপনারা সামনে আসুন, আপনাদের কি ইস্যু রয়েছে। যাব দিলীপ বাবু আপনার কাছে। মন্দির নগরী উদয়পুর, পুরনো রাজধানী, আমরা যদি দেখি যে রাজ্যের রাজধানী, সেই জায়গায় এই গোটা গোমতী জেলার মধ্যে আপনারা ঠিক কতটা উন্নয়ন করতে পেরেছেন, বিগত 5 বছরে কতটা উন্নয়ন হয়েছে, সেটা আপনার নজরে কেমন, জানবো আপনার কাছ থেকে। তো নমস্কার সবাইকে, ধন্যবাদ জানাই কুরুক্ষেত্র 2023 7টা চ্যানেলের যৌথ উদ্যোগে যে প্রোগ্রাম এখানে চলছে। আমি আমাদের বামফ্রন্টের পিরিয়ডে উন্নয়ন কি হয়েছে প্র্যাকটিক্যালি আমার বলার অপেক্ষা রাখে না, কারণ উন্নয়ন যে হয়েছে 18 সালে নির্বাচনে বিজেপি লিডার, বিজেপি একটু সাউন্ডটা যদি বাড়ে আর কি, আমার গলা আজকে অনেকগুলো বক্তৃতা করতে হয়েছে, তো ঠিক আছে আমি বলছি, জোরে বলছি। 18 সালে নির্বাচনে প্রাক মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির নেতৃত্ব যারা ত্রিপুরাতে এসেছিলেন, বামফ্রন্টের 25 বছরে ত্রিপুরার যে উন্নয়ন হয়নি এ কথাটা কেউই বলেননি। ওনারা এটাই বলেছিলেন যে আমরা ডাবল ইঞ্জিন সরকার, হীরা সরকার,
মানিক না, হীরা চাইয়ে। হীরা সরকার যদি ত্রিপুরা রাজ্যে আসে, ডাবল উন্নয়ন হবে। 18 সালের আগে উন্নয়ন হয়নি, খোদ প্রধানমন্ত্রীও কথা বলতে পারেননি। সেকেন্ড কথা হলো যে আমি মাননীয় জিতেন বাবু প্রার্থী, উনি যে কথাগুলি বললেন এটা একটা অজুহাত। ত্রিপুরার উন্নয়ন কেন করতে পারেনি, এই জন্য উনি দাঁড় করিয়েছেন করুণা। তা আমি বলবো করুণার জন্য কি করেছে সরকার। পার্থবাবু বলেছিলেন ত্রিপুরা, এবং এটা যে কথাটা মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আপনারা কথা বলুন, আপনারা যারা বলছেন আপনারা এসে কথা বলুন, আপনাদের নেতৃত্বরা চুপ থাকুক। এইভাবে অনুষ্ঠান চালানো যায় না, সেটা বলার জন্য দায়িত্ব আপনার নয়। ত্রিপুরার বিজেপি বন্ধুরাও জানে না। সেই জায়গায় এই একটা টিভির সামনে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ত্রিপুরা রাজ্যে যদি কোনো মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যান, আমার রাজ্য সরকার থেকে 5 লাখ, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে 5 লাখ 10 লাখ টাকা দেওয়া হবো। আমি বিজেপি বন্ধুদের কাছে, ত্রিপুরা উদুপুরের জনগণের কাছে জানতে চাইবো বিনয়ের সঙ্গে, এখানে অনেক লোক করোনা মারা গেছেন, একজন লোক 10 লক্ষ দূরের কথা 10 পয়সা পেয়েছেন এরকম প্রমাণ কেউ দিতে পারবেন কিনা? 10 পয়সাও দেয়নি। একটা মুখ্যমন্ত্রীর কথা যদি এরকম হয়, 2 নম্বর ওনারা একটা ব্যাগের মধ্যে কি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এটা থাকবে, সেটা থাকবে, এই থাকবে। সেই ব্যাগের মধ্যে আমরা দেখলাম এক পৃষ্ঠে আছে প্রধানমন্ত্রী বড় একটা ছবি, আর এক পৃষ্ঠের মধ্যে আছে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবুর একটা ছবি। ভিতরে ডাল থাকলে পেঁয়াজ নাই, পেঁয়াজ থাকলে আলু নাই, এই সমস্ত মানুষের সঙ্গে করা হয়েছে। সবচেয়ে বড় সারা পৃথিবীর সামনে আমার ভারতবর্ষটাকে এতই করেছে। পৃথিবী যখন করোনা মোকাবেলা করার জন্য স্বাস্থ্য বিজ্ঞানীরা জান প্রাণ দিয়ে লড়াই করছেন, চেষ্টা করছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী তখন বলছেন ঘন্টা বাজাও করোনা বন্ধ হয়ে যাবে, দিয়া জ্বালাও করোনা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মানুষ অবাক হয়ে হাসাহাসি করছেন, এই কি ভারতবর্ষ, ঘন্টা বাজালে করোনা চলে যায়? তাহলে হাসপাতাল কেন, ডাক্তার কেন, নার্স কেন, অক্সিজেন কেন? সুতরাং এই সমস্ত করার ফলে আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে বেশি দেশের মানুষ আমাদের দেশে করোনা মারা গেছেন। এই জন্য দায়ী বিজেপি দল এবং কেন্দ্রীয় সরকার। আসবো আপনার কাছে, উত্তম বাবু আপনার কাছে আসবো। আপনারা এবার বিধানসভা নির্বাচনে রাজ্যের ইতিহাসে নতুনভাবে একটা অধ্যায় শুরু করলেন, আসন সমঝোতাতে গেলেন, সেই বিষয়ে আপনার কি বক্তব্য? আপনার জেলার মানুষেরা এটা ঠিক কিভাবে নিচ্ছে? প্রথমে কুরুক্ষেত্র টিভি চ্যানেলের সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে এই সুন্দর অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ। তৎসঙ্গে আমাদের আজকের এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে এবং বিভিন্ন দলের কর্মী ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, সবাইকে প্রথমে ভারতের জাতীয় কংগ্রেস গোমতী জেলা কমিটির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন অত্যন্ত ত্রিপুরা রাজ্যের জন্য বর্তমান সময়ে প্রাসঙ্গিক এবং বাস্তবিক প্রশ্ন। আমরা যে প্রশ্নটা আপনি করেছেন যে আমরা কি কারণে আমরা জোট অর্থাৎ সিট শেয়ারিং এর মাধ্যমে ত্রিপুরা রাজ্যে নির্বাচন করতে যাচ্ছি, আমরা সারা রাজ্যের মানুষের কথা চিন্তা করে, সারা দেশের মানুষের কথা চিন্তা করে, রাজ্যের গণতন্ত্রকে বাঁচানোর জন্য, যেখানে মানুষের বাক স্বাধীনতা বলতে নেই। আজকের এই প্রোগ্রামে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, বিশেষ করে শাসক দলের যে সমস্ত বন্ধুরা উপস্থিত হয়েছেন, বিরোধীদের কথা বলার যেখানে সুযোগ দিচ্ছে না, তাহলে এটা আজকে প্রমাণিত এই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র বিপন্ন, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র হত্যা করতে চায়
যেখানে বিরোধীদের কণ্ঠস্বর রুখতে চা, এটা আজকের এই অনুষ্ঠানে প্রমাণিত। যেখানে বিভিন্ন দলের নেতৃত্বদেরকে ডাকা হয়েছে, আমরা এখানে নিজে স্বেচ্ছায় আসিনি, আপনারা ডেকেছেন বলেই আমরা এসেছি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমরা ধৈর্য সহকারে এখানে অনুষ্ঠান করতে এসেছি। যেই সমস্ত বন্ধুরা ধৈর্য সহকারে শোনার ইচ্ছা নেই, অর্থাৎ এটা পরিষ্কার প্রমাণিত আসন্ন বিধানসভা নির্বাচনে এই উদয়পুর শহর, যেখানে ধর্মের শহর, যেখানে ওই উদয়পুর শহর পবিত্র শহর, সেই পবিত্র শহর আজকের দিনে কুলুষিত হয়েছে। সেই পবিত্র শহরকে সুন্দরভাবে পবিত্র শহরের মানুষকে সুশাসন দেওয়ার জন্য ভারতের জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, সেই প্রার্থীকে এই উদয়পুরের শহরের মানুষ হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে এই উদয়পুরের মানুষকে সুন্দর একটা শহর, সুন্দর প্রশাসন হাতে তুলে দেবেন। এটা কংগ্রেস দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই এবং অত্যন্ত বিশ্বাসের সঙ্গে বলতে চাই, উদয়পুর যেভাবে কুলুষিত আজকে, উদয়পুরের মানুষ যেখানে কথা বলতে পারে না, উদয়পুরের রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল যেখানে মিছিল মিটিং করতে পারে না, সেই সমস্ত মানুষদেরকে রক্ষা করার জন্য, এই উদয়পুরের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, উদয়পুরের বেকারদের কর্মসংস্থানের জন্য, উদয়পুরের সার্বিক উন্নয়নের জন্য যেখানে আমরা অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠানের সামনে জগন্নাথ দিঘি কত হাজার কোটি টাকা ঘোটালা, প্রত্যেক দিন পত্রিকার মধ্যে, প্রভাত ফেরির মধ্যে ছাপাও আকারে বেরিয়ে যাচ্ছে, হাজার হাজার টাকা ঘোটালা। তার পুষ্টিকরণ আমরা চাই শাসক দলের কাছে, তার পুষ্টিকরণ চাই। কেন, কিসের উন্নয়ন? যেখানে এতই আপনারা উন্নয়ন যদি আপনারা করে থাকেন, তাহলে বিরোধী দলের উপর কেন আক্রমণ হবে? কেন বিরোধী দলের প্রোগ্রাম করতে দেওয়া হয় না? আজকে এই সবাই দাঁড়িয়ে যিনি শাসক দলের প্রতিনিধি রয়েছেন, সেই শাসক দলের প্রতিনিধির কাছে পুষ্টিকরণ চাই। আসবো আপনার কাছে জিতেন বাবু, আবারও আপনার কাছে যাব। আপনার কাছে যেই প্রশ্নটি আমার রাখার রয়েছে, ভিশন ডকুমেন্ট, আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি বিরোধীদের তরফ থেকে একটা অভিযোগ আসছে যে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণ হয়নি, অথচ শাসক দল বরাবরই দাবি করছে যে তারা ভিশন ডকুমেন্টের 95% পূরণ করেছে। আপনার চোখে সেটা কি? ধরুন, আমার দুর্ভাগ্য, পার্থবাবু একজন ভালো রাজনীতিবিদ, উনি যে তথ্যগুলি দিলেন যে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, রেল লাইন, গ্যাস নেই, অর্থাৎ রোগী মারা গেছেন, আমি ওনাকে বলতে চাই স্বাস্থ্য পরিকাঠামোটা কি অবস্থায় আপনারা রেখে গেছেন। বামফ্রন্ট আসার পরেই করোনা, যেটা শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর মানুষ যখন এই ধরনের একটা অদৃশ্য মহামারীর ঘটনায় চলছে, তখন তিনি বলছেন অক্সিজেন নেই, কোনো ডাক্তার হয়নি। আমার আরেক বন্ধু বলছেন ঘন্টা বাজিয়েছেন। তাহলে আবার সেই বন্ধু করোনার ভ্যাকসিন নেননি, ভ্যাকসিনটা ওনার শরীরে যায়নি। এবং আমার আরেকজন ভ্যাকসিন নিয়েছি। আসবো দিলীপ বাবু আপনার কাছে। আমার বক্তব্যটা হচ্ছে, আপনিও যখন জনগণ গান তখন আপনাকে বলে সাবধান। এখন আপনার মাইন্ডসেটটাকে বোঝাবার জন্য, মানুষকে একাগ্রতার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সন্ধ্যেবেলায় আপনারা এটা করুন। অর্থাৎ যেই মহামারীটা থেকে অদৃশ্য শত্রু দেখা যায় না, আপনারা বাড়ি থেকে বেরোবেন না, আপনারা এই কাজগুলি করেন। আমরা দেখছি, আমাদের ডাক্তারবাবুরা দেখছেন কিভাবে এটা প্রতিহত করা যায়, সেই চেষ্টা করেছেন, যার ফলে অতি স্বল্প সময়ে এই ঔষধ আবিষ্কার করে প্রত্যেকটা মানুষকে 2 বার করে ডোজ দেওয়া হয়েছে, তারপরে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। বলছেন মানুষ খেতে পারেননি। আমার বন্ধুদের আমি বলতে চাই, 7 লক্ষ মানুষকে 1000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকানো হয়েছে, তাদেরকে একটা প্যাকেজ দেওয়া হয়েছে। যাদের এই বিপিএল কার্ড, নাপসা, পিজি, তাদেরকে সরকারের তরফ থেকে
অন্ন যোজনার মাধ্যমে ফ্রি চাল দেওয়া হয়েছে, ওনারা এটা দেখেননি, ওনারা এটা শুনেননি। যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে টাকা দেওয়া হয়েছে, প্রত্যেকটা সেগমেন্টে টাকা দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষ করোনাকে প্রতিহত করার জন্যে সারা পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার আমি আসব। আরে এই সময় তো রেল লাইন হয়েছে, আর উনি বলছেন রেলের জায়গায় অনেক জমি নষ্ট হয়েছে। আপনাদের সময় রেলে আসেনি, জমি নষ্ট হবে কোথা থেকে? আপনারা, আমি 1982 সালে আমাদের শ্রদ্ধেয় বিরোধী দলের নেতা মানিক সরকার, ওনাকে সাথে নিয়ে, আমি তখন ওই দলেই ছিলাম, আমরা রেল লাইনের জন্য দিল্লি গিয়ে বোট ক্লাবে ধর্ণা দিয়েছি, আন্দোলন করেছি, কিন্তু একটা নাট বল্টু আনতে পারিনি। আর এখন চোরাইবাড়ি থেকে আরম্ভ করে সাবরম রেল হয়েছে, সাবরম পর্যন্ত রেল হয়েছে। 6টা রেল ত্রিপুরা রাজ্য থেকে ত্রিপুরা রাজ্যের বাইরে যাচ্ছে, ওনারা দেখেননি। আমাদের পরিকাঠামোর উন্নয়ন ওনারা দেখেননি, ন্যাশনাল হাইওয়ের উন্নয়ন তারা দেখেননি, গ্রামে গ্রামে কৃষকের কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে সমস্ত কিছু ওনারা দেখেননি। সুতরাং যারা দেখে না দেখার ভান করেন, আর যারা 25 বছরের একটানা শাসনের এই যে অপক্ষয়, সেটা থেকে থেকে এমন অবস্থায় চলে গেছেন, যারা বলছেন বিরোধীদের কণ্ঠরোধ করা হয়। আমার পরিষ্কার মনে আছে, আমি আগের কথা বলবো না, 93 থেকে 18 সাল বাদ দিলে পরে প্রতিটা নির্বাচনে পারে নির্বাচন উত্তর সন্ত্রাস, বাড়ি ঘরে মানুষ থাকতে পারে না, এমন একটা পরিস্থিতি। গণতান্ত্রিক রাষ্ট্র ঠিক, আমরাও বলি, আপনারা বলছেন, আমি মেনে নিচ্ছি, কিন্তু একটা নির্বাচনের পরে কেন বিরোধীদের পার্টি অফিসগুলো পড়ানো হলো? কেন তাদের বাড়িতে থাকতে দেওয়া হলো না? কেন মানুষের উপর অত্যাচার হলো? আপনারা কি জবাব দেবেন? আপনারা বলছেন গণতন্ত্র নেই। কোন গণতন্ত্রের নমুনা হলো বিচ্ছন্ন মনো? কোন গণতন্ত্রের নমুনা? জবাব দেবেন কি আপনি? 14 জন মানুষকে দিনে দুপুরে 12ই অক্টোবর 1988 সাল বিচ্ছন্ন মনুতে 12 জন, শ্রীরাম পাল এডিসির একজন মন্ত্রী ছিলেন, ওনার দেহরক্ষী 2 জন, উনি সহ 14 জন লোকের প্রাণহানি হলো। কি জবাব দেবেন? গণতন্ত্রের জন্য মানুষ বলি হয়। আপনাদের বিধায়ক, আপনাদের মন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বনে চলে গেল, ফিরে এলেন না, তার কোনো হদিশ নেই। কংগ্রেসের বিধায়ক, সিপিআইএম এর বিধায়ক দিনে দুপুরে আগরতলা সদরের যিনি এসডিএম ছিলেন সুখরাম দেব বর্মা, ওনাকে হত্যা করা হলো। কোথায় ছিল গণতন্ত্র? কোথায় 2 জন সাংবাদিক খুন হলো? কোথায় ছিল আপনাদের গণতন্ত্র? কোথায় আপনাদের গদাই? সিপিএম হাতে কংগ্রেস খুন, কংগ্রেসের হাতে সিপিএম খুন, আর আজকে আপনারা যৌথ স্বাক্ষর করছেন যে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র উদ্ধার করার জন্য। আপনারা বলছেন গণতন্ত্রের কথা, আপনারা গণতন্ত্রের কথা বলছেন। কোন গণতন্ত্র? 2018 সালের নির্বাচনে আমি দাঁড়িয়েছি, 58টা বুথ কাকরাবনে, 16টা বুথে আমরা ঢুকতে পারিনি। কোথায় ছিল আপনার সেই কথা? হিয়ারিং এর নামে 14ই অক্টোবর আমার বাড়ির সামনে আমাকে পিটে রক্তাক্ত অবস্থায় আমি হাসপাতালে যাই। আপনাদের গণতন্ত্রটা কোথায় ছিল? কোথায় ছিল গণতন্ত্র? নৃপেন্দ্র বিশ্বাস খুন হয়েছে, ডেড বডি পাওয়া যায়নি। শিশির বাসা খুন হয়েছে, ডেড বডি পাওয়া যায়নি। খুনে খুনে একাকার, সারা রাজ্যে খুন, আর আপনারা গণতন্ত্রের কথা বলছেন। কংগ্রেস আর বলছেন ঘোটালার কথা, আপনারা বলছেন ঘোটালার কথা। 14 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কুর্সিতে বসেন, এরপরে একজন প্রধানমন্ত্রী থাকতো দূরের কথা, একজন মন্ত্রী, একজন এমএলএ এই রাজ্যের, কারো বিরুদ্ধে কোনো স্ক্যান নেই। আপনারা বলছেন স্ক্যান, আপনারা স্ক্যান দেখছেন, কারণ আপনাদের চোখের মধ্যে স্ক্যান ছাড়া কিছু দেখেন না। সুতরাং উন্নয়ন দেখবেন কি করে? 7জন এমএলএ কেন বিজেপি ছাড়লো? এটাও জবাব দিন না। আমি শুধু একটা কথা বলতে চাই, সারা গোমতী জেলার উন্নয়নের কথা যদি আমি বলতে যাই, তাহলে সারাদিন চলে যাবে।
শুধু আমি কাকরাবন থেকে যা উন্নয়ন হয়েছে আপনাদের 25 বছরে, আশিস বাবু তো গঙ্গা শুধু স্নান করে কাকরাবনে মাথা সেই মুন্ডন করেছেন বিজেপি গোমতী জেলা সেই উন্নয়ন হয়নি। বলেন সুতরাং আপনারা উন্নয়ন দেখেন না। আশিস বাবু আপনারা মাথা মুন্ডন করে প্রার্থিত করেছেন, কেন বিজেপি দলের এমএলএ হলেন, এগুলিও বলেন। অনুরোধ করবো, আসবো আপনাদের কাছে। পার্থবাবু আপনার কাছে যাব, আপনার কাছে আমার এত যে কথা বললেন, প্রশ্নটা, মেডিকেল আপনারা- কলেজগুলি কোন আমলে হয়েছে ত্রিপুরাতে? আসবো, 2টা আসবো, মেডিকেল আসবো। কলেজ। দিলীপ বাবু আর আপনাকে সময় আর দেওয়া বোকাও হবে। হাসবে যদি কেউ বলে যে বিজেপি আমলে মানে হয়েছে, রেল লাইন হয়েছে, বোকাও হাসবে। মানুষ সুস্থ বোকাও হাসবে। এগুলি সাধারণ মানুষ বলবে, যারা বলে এগুলি বোকার কথা। রেল লাইন বামাল, এবং আমি আনন্দিত খুশি যে উনি গিয়েছিলেন রেল লাইনের জন্য দিল্লিতে, আমিও গিয়েছিলাম। উনি লাড্ডু আনতে পারেন, আমি কিন্তু লাড্ডু আনিনি। লাড্ডু উনি ভালোবাসেন হয়তো বা এই জন্য লাড্ডু এনেছেন, আমি লাড্ডু আনিনি। আমি সংগ্রাম করে বলেছি ত্রিপুরার রেল লাইন দিতে হবে, শিল্প দিতে হবে। তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, আমরা লড়াই করে ডেপুটেশন দিয়ে মানিক সরকারের নেতৃত্বে, উনি কিন্তু সেদিন বলেননি যে লাড্ডু, উনি কিন্তু তখন আমাদেরকে আড়াল করে দিল্লির লাড্ডু খেয়েছেন, এই খবর আমাদের কাছে আছে। আসবো পার্থবাবু। পার্থবাবু আপনার কাছে একেবারে আমার প্রশ্নটা রাখি, তারপরে আপনার সমগ্র উত্তরে যাব। আপনার যে কেন্দ্র আরকিপুর কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে হচ্ছে, বা কাকে আপনারা মনে করছেন? মূল প্রতিদ্বন্দ্বী কোন দলকে আপনারা মনে করছেন? আমি আমি প্রথমে একটু আপনার কথার উত্তর দেব, কিন্তু তার আগে একটু বলতে চাইছি যে তথ্যগতভাবে এই যে রেল লাইন, এটা দেবগৌড়া প্রধানমন্ত্রীর আমলে কুমারঘাট থেকে আগরতলা রেল লাইন সম্প্রসারণের টাকা মঞ্জুর হয়েছে। তারপরে ইউপিএর আমলে সাবরুম পর্যন্ত এই রেল লাইনের জন্য টাকা বরাদ্দ হয়েছে। কাজে এই তথ্যটা সঠিক নয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা আমি বলবো যে করোনা মহামারীতে উনি যে ভ্যাকসিনের কথা বলছেন বা বিভিন্ন রকমের প্রস্তুতির কথা বলেছেন, সরকার করেছেন, আমি বলবো যে প্রাক প্রস্তুতি যেটা নেওয়ার দরকার ছিল, চীনের উহানে যখন মহামারী দেখা দেয়, তখন ভারত সরকার জানার পরে ভারতের যিনি বিদেশ মন্ত্রকের দায়িত্ব ছিলেন, এই জয়শঙ্কর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন যে প্রস্তুতি নেওয়ার জন্যে। কিন্তু তখন কোনো প্রস্তুতি না নেওয়ার ফলেই ভারতবর্ষ যদি প্রস্তুতি নিত, এত বড় মহামারী হতো না। অপরিকল্পিতভাবে যদি লকডাউন না হতো, স্বাধীনতার সময়, দেশভাগের সময়ে যেরকম ভাবে মানুষ রাস্তায় হেঁটে মরেছে, এত বড় এই যে আপনার যারা কাজ হারিয়ে হেঁটে রেল লাইন ধরে হেঁটে হেঁটে বাড়িতে আস্তে আস্তে পথে মারা গেছেন, এত বড় মৃত্যুর ঘটনা ভারতবর্ষে ঘটতো না। তৃতীয়ত আমি বলবো যে উন্নয়নের কথা তিনি বলছেন, আমি বলবো যে 5 বছর 4 মাস মুখ্যমন্ত্রিত্ব থাকার পরে প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কেন বাদ দেওয়া হলো, এর জবাবটা দেবেন তারা? অবশ্যই দেব, অবশ্যই দেব, অবশ্যই দেব, আজও কেন বিজেপি অবশ্যই বলতে দেব। পারে না? আমাদের মুখ্যমন্ত্রী বাদ কেন দেওয়ার মুখ্যমন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে? আমাদের মুখ্যমন্ত্রী বাদ দেওয়ার পেছনে এমন কোনো ঘটনা নাই, আমাদের দলের মানুষের সিদ্ধান্ত। কাছে বলুন, আমাদের দলের মানুষের সিদ্ধান্ত কাছে এমন নয়। জবাবদিহি করুন। আপনি যদি আপনার কাছে যখন আসবো, ত্রিপুরায় অন্ধকার না হয়ে থাকে, ত্রিপুরায় দুর্নীতি না হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রীকে কেন বাদ দেওয়া হয়েছে? ডক্টর মাননীয় মানিক সাহাকে কেন মুখ্যমন্ত্রী করা হয়েছে? এটা জবাব দিন। মানুষ জানতে চায়, ত্রিপুরার মানুষ। এটা আমাদের দলীয় ব্যাপার, এটা আমাদের দলীয় ব্যাপার। উন্নয়ন হয়ে থাকে, আসবো। হ্যাঁ। এবং আমি বলবো, তিনি যে কৃষকের কথা বলেছেন, আমি আপনাকে বলবো যে আজকে সারা দেশে কৃষিতে যে গভীর সংকট, নরেন্দ্র মোদী সাহেব 2014 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 1.5 গুণ দামে এমএসপি তৈরি করবেন। স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুসারে কৃষি ফসল 1.5 গুণ দামে কিনবেন। আজকে যে আমার শ্রদ্ধেয় জিতেন বাবু বলছেন যে মির্জায় কাকরাবনে অনেক উন্নতি হয়েছে, ধান কেনা হচ্ছে,
আজকে সারের দাম 22% বেড়েছে, কীটনাশক ঔষধের দাম 100% বেড়েছে, অথচ 6,000 টাকা দিয়ে আর 19 টাকা 40 পয়সা ধরে ধান কিনে কৃষক সংকটকে দূর করা যায়নি। আজকে ঐতিহাসিক কৃষক আন্দোলন কেন হয়েছে দেশে? কৃষকের ফসলের ন্যায্য দামের জন্য, কৃষিতে কোম্পানিরা যাতে গ্রাস করতে না পারে, কৃষি যাতে বেসরকারীকরণ না হয়, তার জন্য কিন্তু কৃষক আন্দোলন হয়েছে। কিন্তু সরকার কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। কৃষি আজকেও গভীর সংকটের মধ্যে। কাজেই যে উন্নয়নের কথা তারা বলছেন, এই উন্নয়ন সঠিক উন্নয়ন নয়। কৃষকরা গভীর সংকটের মধ্যে আছে। পার্থবাবু, একেবারে- উদয়পুরে, হ্যাঁ। আরকেপুরে শত শত হাজার হাজার কানি জমি অনাবাদি হয়ে আছে কেন? যদি কৃষকের উন্নতি হয়ে থাকে, জবাব দিন আপনারা। আসছি পার্থবাবু, যে প্রশ্নটা আপনার কাছে ছিল এক বাক্যে উত্তর নেব, যে আপনার মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে হচ্ছে, একেবারে এক বাক্যে উত্তর নেব। আমি বলছি কি, শাসক দল ক্ষমতায় ফিরে আসার নৈতিকতা হারিয়ে ফেলেছে, মানুষের বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে। কাজেই শাসক দল প্রতিদ্বন্দ্বী আর নয়। এখন যে জোট গড়ে উঠেছে, এই জোটের কাছে শাসক পরাস্ত হবে। গ্রামে গ্রামে শহরে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, শাসক দল ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। কাজে আমি বলবো, জনগণ প্রতিদ্বন্দ্বী, আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করি যে শাসক দল আজকে প্রতিদ্বন্দ্বিতার নৈতিকতা হারিয়ে ফেলেছে। ধন্যবাদ। এবার 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 আমার একটি বিনীত অনুরোধ, আপনারা একটু শুনবেন, আপনারা একটু শুনবেন দয়া করে। এখানে আরক্ষা কর্মীরা রয়েছে, তাদেরকেও কাজ করতে দিন। আপনারা একটু শুনবেন দয়া করে। আমরা 60টি বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছি, আমরা কাজ করছি। বিশ্বাস করুন, এইরকম বিশৃঙ্খল পরিবেশ কোথাও আমরা পাইনি। বিশ্বাস করুন, আপনাদেরও বলছি, এখানে যারা রয়েছেন, এরকম বিশৃঙ্খল পরিবেশ আমরা কোথাও পাইনি। আপনারা কি চান যে মন্দির নগরী থেকে এই বার্তাটা টিভির পর্দায় যাক? আপনারা কি চান? আপনি আপনার থেকে ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য আপনার নেতৃত্ব এখানে বসে আছেন। আপনারা কেন বুঝতে পারছেন না? সময় আমাদের হাতে মাত্র 1 ঘন্টা। সেই 1 ঘন্টার মধ্যে আমাদের কাছে সম্মানিত অতিথিরা রয়েছেন, এবং যারা অতিথিরা রয়েছেন এখানে, যারা আপনারা রয়েছেন, হয়তো একটা অংশ সাধারণ মানুষ রয়েছেন, বেশিরভাগেরই কেউ না কেউ নেতৃত্বরা এখানে বসে রয়েছেন। আপনি কি আপনাকে বলছি, আপনি কি আপনার নেতৃত্বকে মানেন না? মানেন? ত্রিপুরা রাজ্যে কি গণতন্ত্র চলছে এখানে থেকে এটা বোঝা যায়। এখানে প্রোগ্রামের মধ্যে বোঝা যায় সারা ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের নেতৃত্বে কি গণতন্ত্র চলছে। দিলীপ বাবু আমি একটু কথা বলি। দিলীপ বাবু আমি একটু সারা কথা ত্রিপুরা বলি। দরকার নাই, এখানে প্রমাণ হচ্ছে কি গণতন্ত্র চলছে। আমাদের কর্মীরা তো চুপ। দিলীপ বাবু একটু আমার কোনো বিশেষ দলের প্রতি কোনো আক্রোশ বা ক্ষোভ, বা আমি এখানে কারোর হয়ে কথা বলতে আসিনি। আমার গোটা টিম, জানেন তো, আমরা সকালবেলা বেরিয়েছি। সকালবেলা বেরিয়ে আমরা এই অনুষ্ঠানটি করতে এসেছি। আপনারা যখন এখানে কথা বলছেন, নেতৃত্বের কথা শোনা যাচ্ছে না, আমাদের গোটা যে আয়োজনটা সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে না। আমরা যদি আমি জিতেন বাবু, আমরা কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করছি না। দেখুন আপনারা যদি এইভাবে করতে থাকেন, তবে আমরা অনুষ্ঠান প্যাক আপ করতে বাধ্য হব, এবং আপনারা নিশ্চয়ই চাইবেন না যে আপনাদের নেতৃত্বদের কথা মানুষ না শুনুক, আমরা এখান থেকে প্যাক আপ করে চলে যাই। যদি আমরা আর কোনো বিশৃঙ্খল পরিবেশ দেখি, কারণ প্রত্যেকটা মানুষের কথা মূল্যবান, এখানে আমরা কোনো বিশৃঙ্খল পরিবেশ চাইছি না। যদি একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়, বিশ্বাস করুন আমার টিমের অনুমতি রয়েছে, অনুষ্ঠান আমরা এখানে শেষ করে দেব। যাব দিলীপ বাবু আপনার কাছে, যে প্রশ্ন নিয়ে আমার প্রশ্নটা দেখেছেন, অনুষ্ঠান শেষ হবে না, অনুষ্ঠান 1 ঘন্টাই চলবে। শুনুন আপনাদের সম্মান দিয়েই আমরা এই কথাটা বললাম তাদেরকে। ত্রিপুরা মানুষের লড়াই 23 তারিখ 16 ফেব্রুয়ারি, এই যে কাণ্ড কারখানা যারা করে, তারা তো এমনি মৃতই।
এগুলি মরে গেছে। ত্রিপুরা সরকার নাই এখন, কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা দিলীপ বাবু, হবে? দিলীপ বাবু, 23 তারিখ ভোটে, 2 দিলীপ বাবু, তারিখ দিলীপ বাবু, আমি রেজাল্টে দেখা আপনাকে যাবে প্রশ্ন করব নাকি আমি ত্রিপুরাতে উত্তম বাবুর গণতন্ত্র কাছে ফিরে আসবো? আসছে। দিলীপ বাবু, অনেকক্ষণ ধরে দিলীপ আমি বাবু, অপেক্ষা আমি কি আপনার কাছে প্রশ্ন রাখবো নাকি উত্তম বাবুর কাছে চলে আসবো? প্লিজ একটু আমিও শুনুন। অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা কাছে যে করছি। প্রশ্নটা, আপনার কাছে যে প্রশ্নটা রয়েছে বলুন। সেটা হচ্ছে, একসময় আমরা দেখেছি মানিক সরকারকে দেখতে আস্থা বলে মানুষ জড়ো হয়েছেন। রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে মানুষ হয়তো একটা গেছেন শুধুমাত্র মানিক সরকারের সঙ্গে হাত মেলাবে বলে। সেই মানিক সরকার এবার লড়াইয়ের ময়দান থেকে অনেকটা দূরে, সেটার কারণ নিশ্চয়ই আপনারা দেবেন। সেখানে কি মনে হয় পার্টির কোনো রকম ড্যামেজ আপনাদের নির্বাচনে প্রভাব ফেলতে পারে? এই প্রশ্নটা করার জন্য আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমার ভাষা নাই। এইটার নামে কমিউনিস্ট পার্টি, ক্ষমতার জন্য কমিউনিস্ট পার্টি রাজনীতি করে না। আসল রামের কাজ যদি কেউ করে থাকে, রামায়ণের রামচন্দ্রের কাজ যদি কেউ করে থাকে, কমিউনিস্ট রামচন্দ্র ক্ষমতা লোভী ছিলেন না। আগের দিন পরের দিন উনি সকালবেলা রাজা হওয়ার কথা বা পিতৃবাক্য পালন করতে গিয়ে জনগণের স্বার্থে ঘুম থেকে উঠি উনার সীতাকে বউকে নিয়ে জঙ্গলে চলে গেছেন। পঞ্চায়েত যেভাবে এখন রামচন্দ্র কিন্তু এরকম করেননি, ভোট ছাড়া পঞ্চায়েত দখল করো, ভোট ছাড়া উদয়পুর পৌরসভা দখল করো। মানিক সরকার আমাদের পার্টির গর্ব উদাহরণ। ক্ষমতার জন্য মানিক সরকার রাজনীতি করে না। জ্যোতি বসুও ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। আমি ওইখানে মুখ্যমন্ত্রী পদ আমার দরকার নেই, অন্য একজনকে দায়িত্ব দিন। মানিক সরকারের সেই উদাহরণ তৈরি করলেন। পদ আমার কাছে ব্যাপার না, নতুন প্রজন্ম তাদের হাতে দায়িত্ব দাও। মানিক সরকারের থেকে আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের, জ্যোতিবাবু থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের এবং বাদল চৌধুরী থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সেখানে শিখে নেওয়া উচিত। বিজেপি দলের যারা মানে অনেকে প্রার্থী হয়েছেন, দল প্রার্থী করেছে, আমার মনে হয় কদিন পরে তাদের অনেকে ওইখানে অক্সিজেন দিতে হবে, ডায়ালিসিস নিতে হবে। দলের চাপে এমন লোকও ওরা প্রার্থী করেছেন, তারাও প্রার্থী হয়েছেন। মানিক সরকার কিন্তু অনেক হিম্মত আছে, উনি আরো 10 বছর মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। তারপরও পার্টির স্বার্থে, দলের স্বার্থে ওই যারা চোখে দেখে না, কানে শুনে না, হাত ধরে নিয়ে যেতে হয়, তাদেরকেও বিজেপি দলে প্রার্থী করে। তাদের শিক্ষা নেওয়া উচিত। মানিক সরকার আর তারা কি, এই আপনার প্রশ্নের উত্তরে আমার বক্তব্য এইটুকুই। উত্তম বাবু, আপনার কাছে আসবো। গোমতী জেলায় একসময় আমরা যদি দেখি কংগ্রেসের গড় ছিল, কংগ্রেসের অনেকটাই ভিত ছিল সেখানে। সেই ভিত কি কোথাও নড়বড়ে হয়েছে বলে মনে হয়? দেখুন, গোমতী জেলার যে প্রশ্নটা আপনি করেছেন, একটা সময় গোমতী জেলা কংগ্রেসের গড় ছিল, বর্তমানে কংগ্রেসের গড় আছে। এখানে এটা পরিষ্কার পরাজয়ের আতঙ্কে যারা শাসক দলের বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, অন রেকর্ড ক্যামেরা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের উচ্ছৃঙ্খল আচরণ, তাদের কথাবার্তা সারা রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে। সেটা পরাজয়ের আতঙ্ক তারা ভুগছে। এটা হলো প্রথম কথা। সামনের নির্বাচন 16ই ফেব্রুয়ারি আসছে দিন। একটা কথা সবাই কান দিয়ে শুনে রাখুন, 16ই ফেব্রুয়ারি আসছে দিন। এই উদয়পুরের পবিত্র মাটি হাত চিহ্নকে ভোট দিয়ে এই ত্রিপুরা রাজ্যের যে দুঃশাসন চলছে, উদয়পুর যে দুঃশাসন চলছে, সেই দুঃশাসনকে মুক্ত করবে এই ত্রিপুরার, এই উদয়পুর শহরের মানুষ। এখানে সারা ত্রিপুরা রাজ্যেই নয়, যেখানে ভারতবর্ষে একটা নাম রয়েছে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির উদয়পুর মাটিতে, যেখানে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে, দেশের গৃহমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা এসে উদয়পুরের মার মন্দিরে মাথা ঠেকেন। আর সেই উদয়পুরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এরকম উচ্ছৃঙ্খল আচরণ নিশ্চয়ই প্রধানমন্ত্রী আশা করেননি। তাই আজকের এই অনুষ্ঠান থেকে অন রেকর্ড যেই সমস্ত আচার ব্যবহার আমরা পাচ্ছি, সেটা থেকে পরিষ্কার এই উদয়পুর শহরে 16ই ফেব্রুয়ারি আমাদের যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন, একজন সুসংগঠক, সুশিক্ষিত ভদ্রলোক, সজ্জন ব্যক্তি এবং ইয়ং জেনারেশনকে যারা চাইছে যুবকদের জন্য কাজ করার জন্য, শ্রমিক মেহনতি মানুষদের কাজ করার জন্য, সেই টিটন পালকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের শাসক দলের যিনি প্রতিনিধি জিতেন কাকা,
উনিও কাকরাবন বিধানসভার প্রার্থী, উনাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। কিন্তু যেখানে উন্নয়ন নিয়ে কথা হয়, যেখানে উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে করোনার সময়ের বিভিন্ন ফিরিস্তি উনার মুখ থেকে শুনেছি এবং শাসক দলের বন্ধুদের কাছ থেকে শুনেছি 5 কেজি করে চাল, 1000 টাকা করে টাকা। আমি আজকের এই সভায় আমি বলতে চাই, 5 কেজি করে মাথা পিছু চাল, ব্যাংক অ্যাকাউন্টে 1000 করে টাকা আপনারা দিয়েছেন, সেটা সরকারের নৈতিক দায়িত্ব। সেটা সরকারের, এই যদি ভারতবর্ষের যেহেতু গণতান্ত্রিক দেশ, যেখানে ভারতবর্ষের মানুষ বিপদে পড়বে সেই বিপদের পাশে দাঁড়ানো মানুষের নৈতিক দায়িত্ব। তার পাশাপাশি বলতে চাই, 5 কেজি চাল দিয়ে বড় বড় কথা, 100 টাকা লিটার পেট্রোল, 100 টাকা লিটার কেরোসিন, 95 টাকা ডিজেল, 1300 টাকা গ্যাসের সিলিন্ডার, দ্রব্যমূল্য 200 টাকা সরষের তেল। সারা ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে মানুষ দুবেলা খেতে পায় না, মানুষ ঠিকভাবে কথা বলতে পারে না, তার রুটি রোজগার নেই, তার ব্যবসা বাণিজ্য বন্ধ। সেই যেখানে গব্বর ট্যাক্স, জিএসটির নামে গব্বর ট্যাক্স সরকার চালু করেছে, নোটবন্দির নামে যেখানে সারা ভারতবর্ষের অর্থনীতি অচল করে দিয়েছে, সেখানে শাসক দলের উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে। এই উদয়পুরের শহরের মানুষ একটা পরিবারও শান্তিতে তারা ঘুমাতে পারে না, একটা পরিবারও তারা সুখে নেই, একটা ব্যবসায়ী মানুষ তারা ঠিকভাবে ব্যবসা করতে পারে না। আপনারা সংবাদ জগতের মানুষ, আপনারা অটোওয়ালাদের সঙ্গে কথা বলুন, রিক্সা শ্রমিকের সঙ্গে কথা বলুন, দোকানদারদের সঙ্গে কথা বলুন, বেকারদের যে কি করুণ অবস্থা, কোথায় বছরে 50 হাজার চাকরি? আপনাদের প্রতিশ্রুতি ছিল ভীষণ ডকুমেন্টে বছরে 50 হাজার বেকারের চাকরি, কোথায় গেল বছরে 50 হাজার বেকারের চাকরি? কোথায় রেগার 340 টাকা মজুরি গেল? আজকের এই সবাই দাঁড়িয়ে শাসক দলের যিনি প্রতিনিধি রয়েছেন সেই প্রতিনিধিকে পুষ্টিকরণ দিতে হবে। কোথায় গেল 340 টাকা রেগা শ্রমিকদের মূল্য? কোথায় গেল বছরে 200 দিনের রেগার কাজ? কে দিবে? কেন বড় বড় কথা বলে প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়েছেন? আজকে সরকারের ভোট নিয়ে সরকারে ক্ষমতা আসার পর সরকারকে যে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, সমস্ত প্রতিশ্রুতি আপনারা গলা টিপে হত্যা করেছেন। সেটা আজকে এই সবাই দাঁড়িয়ে শাসক দলের প্রতিনিধির কাছ থেকে পুষ্টিকরণ চাই। জিতেন বাবু, এবার আপনার কাছে যে প্রশ্নটি রয়েছে, পাহাড়ে তথা বিশেষ করে আমরা যদি বলি জনজাতি অধ্যুষিত যে এলাকা, সেখানে আপনারা ক্ষমতা দখলে আমরা দেখেছি কখনো তিপ্রা মথার কাছে দ্বারস্থ হয়েছেন আপনারা, কখনো আবার আইপিএফটির কাছে, যদিও অবশেষে আইপিএফটির সঙ্গে জোট ঘোষণা করে আপনারা তাদের 5টি আসন দিয়েছেন, এটা আপনারা প্রথম দফায় বলেছেন। সে জায়গার মধ্যে কি মনে হয় না যে ভারতীয় জনতা পার্টির মতো একটি দল যারা পাহাড়ে এতটা দিন সময় পেয়েছে, গোটা 5 বছর, তাদের ভিতটা ঠিকঠাকভাবে করতে পারেনি? দেখুন, আমরা 18 সালের নির্বাচনের আগে জোট করেছি, আমাদের জোট ধর্ম আমরা পালন করছি, সুতরাং এই বছরও জোটে আছে, আমরা জোট ভাঙিনি। দ্বিতীয় কথা হচ্ছে, আমার বন্ধুরা যেভাবে বলছেন ভারতীয় জনতা পার্টির নৈতিক জয় সেখানেই যেখানে যারা এতদিন বলতেন কাটা হাত, কালো হাত ভেঙে দিন, গুড়িয়ে দিন, যারা বলতেন চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের করতে দাও, সেই কালো হাত আর সেই কাছি এক জায়গায় এসে গেছে ভারতীয় জনতা পার্টিকে ঠেকানোর জন্য। যদি 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 ওনারা কেন হবে? কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমরা জানি আমাদের কোনো আমাদের বৃহত্তর স্বার্থে। শুনেন, আপনি যখন বলছেন আমি কথা বলিনি, আপনি যখন কথা বলছিলেন আমি কথা বলিনি, আপনি যখন কথা বলছিলেন আমি কথা বলিনি। আমরা শুনলে খুশি হব। অ্যাঙ্কার একটা প্রশ্ন করেছিলেন, আমি সবকিছুই বলবো, আমি সবকিছুই বলবো। আমি আপনারা যতগুলি কথা বলছেন সবগুলি কথার উত্তর দেব। আমি ভীষণ ডকুমেন্টের কথাও বলবো, সব কথাই বলবো, কথা বলার সুযোগ দিন।
না আমরা আগে জানতে চাই ভীষণ ডকুমেন্টের না না, আপনি যেটা বলছেন আমাদের ভীষণ ডকুমেন্টের, জানতে চাই। শুনুন, আমাদের ভীষণ ডকুমেন্ট এখনো যদি আপনারা বের করেন, আমাদের কোথাও কথা ছিল না 50,000 চাকরি, কথা বলুন, কোথাও 50,000 চাকরি ছিল না। আমরা প্রথম বলেছিলাম আপনি একজন প্রার্থী, কর্মচারীদের সপ্তম পে কমিশন দেব। শুনে নিন, আপনি শুনে নিন, আপনি শুনে নিন, আপনি শুনে নিন, ভীষণ ডকুমেন্ট আপনি পড়েননি, যার ফলে 50,000 টাকার কথা বলছেন। আপনি ভীষণ ডকুমেন্ট পড়েননি। কমিশন কাকে বলে এটা উনি বুঝতেন না, জানতেন না। না না, আপনি যেটা বলছেন আমি উত্তর দিচ্ছি। আপনারা আপনাদের দলের কাকে প্রার্থী করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি উন্নয়নের নিরিখে আমরা আছি। যতজন একসাথেই আসুক না কেন আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের এটাই সফলতা ভারতীয় জনতা পার্টিকে ঠেকানোর জন্য। আপনারা কোন পঞ্চায়েতে এক জায়গায় এসে আপনারা কোন পঞ্চায়েতে একজন গরিব মানুষকে শুনেন, শুনেন, দিয়েছেন? শুনেন, একটা নাম বলুন। আপনি কোন পঞ্চায়েতে, নগর পঞ্চায়েতে একজন আপনারা মানুষকে কোনো বার্ধক্য ভাতা দিয়েছেন? আপনারা কোনো বলুন। রেকর্ড জানেন না। একজনকে দেননি। 1,35,000 মানুষের ভাতা আপনারা খেয়ে ফেলেছেন, শুনুন, একজনকেও ভাতা দেননি। শুনুন, যারা গরিব মানুষ বিসর্জন দেবে, বিসর্জন দেবে। দিন আমি আচ্ছা, আসবো আপনার কাছে। আমি বলছি বাবু একটু কথাটা শুনুন, আমাদের কারো ভাতা কাটা হয়নি। 1,35,000 আমার আপনি যেটা বলছেন আমার গ্রামে আছে আপনি শুনে নিন, 5 জন, আমার গ্রামে আপনি আছে শুনে 5 নিন, জন। আমাকে বলতে দিন। আমার গ্রামে বলুন, সত্য কথা বলুন। আসবো আপনার কাছে, বাস্তবটা সত্যি বলুন। মিথ্যা বলছি, জানেন না, করে নেবেন আপনি না, আমার গ্রামে please। আছে আপনি 5 জন শুনুন। ভাতা খেয়েছেন। আরে কথা শুনুন, তৎকালীন মানুষগুলোকে মুখ্যমন্ত্রী রাখুন। বলছেন তারা নাকি ভূত, ভূত নাকি বলছেন। দিলীপ বাবু, আপনি তো বলুন, মানুষগুলোকে আপনি ভূত বলুন, বলেছেন, না, না। জানেন একটা আপনারা? সাউন্ড অফ করতে বাধ্য হব, বলুন উনি যখন বলছিলেন আমি বলিনি বলুন। সত্য বলুক মিথ্যা বলুক। এখন প্রশ্ন হচ্ছে আমাদের 1,35,000 কাটা গেছে কি 1,03,00,000 কাটা গেছে? শুনে নিন, আপনি শুনে নিন। এসে 1,35,000 মানুষকে ভাতা দেবে, এটা আমাদের কমিটমেন্ট। 10,300 দেশ তাদের চাকরি বামফ্রন্ট দেবে, শুনুন। দেবে কমিটমেন্ট। দিলীপ শুনুন, বাবু, 150 জন, শুনুন, 10,000 শিক্ষক শুনুন, মারা দিলীপ গেছেন, বাবু, তাদের শুনুন। পরিবারের চাকরি এই যে দেবে দিলীপ বলবো, কমিটমেন্ট। দিলীপ বাবু গলাবাজি করবেন না। 2009 সালের টেট, 12 সালে চাকরি দিয়েছেন, 16 সালে চাকরি গেছে, 18 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, কেন আপনারা দেননি? কেন আপনারা দেননি তাদেরকে? আপনারা বলছিলেন কেন 10,300 তাদেরকে নিয়ে আপনারা বলছিলেন দিল্লিতে কেন আমরা 10,300 তাদেরকে নিয়ে খেলামেলা করছেন? দিল্লিতে আইন পরিবর্তন দিলীপ বাবু করে বলছেন, 10,300 দেশকে চাকরি দেব, হিম্মত হয়নি কেন? বলছিলেন দিল্লিতে আমরা আইন বলছি, পরিবর্তন করব, আমরা এখনো বলি, পরিবর্তন করব, আইনের দায়রা আপনাদের থাকলে ক্ষমতা আমরা কোথায় তাদের গেল? জন্য পাশে কেন আছি। করলেন না আগে সেটা জবাব দিন। শুনুন, মিথ্যা কথা বলবেন। শুনুন, দিলীপ ভাতা বাবু, কারো কাটা দিলীপ বাবু, যায়নি। আমি সবাইকে থামিয়ে দিই, তবে আপনি বলুন প্লিজ। আপনি একটু সংযত রাখুন। অসত্য আপনার কথা কাছে- বললে তো আপনি একটু ধৈর্য আপনি ধরুন, মিথ্যা আপনার কথা কাছে বলছেন। আসা হবে। আমি দিলীপ মিথ্যা বাবু কথা আপনি বলুন। মিথ্যা কথা দিলীপ বলছেন। বাবু দিলীপ বলুন। বাবু রাজনীতি দিলীপ বাবু করুন। বলুন। শুনুন, পরিচারিকা ভাতা সিডিপি বলছে ভাতা নিচ্ছেন, আসুন আমি আসুন। আপনার কাছে যে প্রশ্ন, আমি পার্থবাবুর মাফ করবেন, আমি দিলীপ বাবুর উত্তরে আপনার কাছে যাব না। আমি যে প্রশ্নটা রেখেছি সেটার উত্তরে আপনার কাছে যাব। পাহাড়ে আপনাদের কি মনে হয়, আপনারা কতটা সেখানে আপনাদের গড় স্থাপন করতে পেরেছেন? আমি এই উত্তরটা নেব। আমরা 100% আশাবাদী, যেহেতু আমরা জোট করেছি, আমরা জোট ধরে পালন করছি। আমরা বড় দল, জোট না করলেও আমরা জিততাম। এই সরকার এখন কিন্তু ডায়ালিসিসে জোটে আছে, ডায়ালিসিসে। 18 সালে নির্বাচনের আগে জোটকে সঙ্গে নিয়ে আমরা এসেছি, সরকার চালিয়েছি। সুতরাং জোট থাকবে। আমরা জোট ছাড়াও জিততে পারি, কিন্তু আমরা ছোট দল, তাদের সাথে আমাদের এমন কোনো ঘটনা ঘটেনি আমরা জোট থেকে বাদ দিয়ে দেব। সুতরাং তাদেরকে সঙ্গে নিয়ে আমরা চলছি। এইবার কথা হলো, পাহাড়ে আমরা আশাবাদী। আমরা জনজাতিদের জন্য যে কাজ করেছি সেই কাজের নিরিখেই জনজাতিরা ভোট দেবেন। আমরা সারা রাজ্যে যে কাজ করেছি সেই নিরিখেই মানুষ ভোট দেবে, কিন্তু তাদের কোনো সামনে কোনো দৃষ্টান্ত নেই যেটা নিয়ে মানুষের কাছে যেতে পারেন, যার জন্য তারা মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মিথ্যা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কোথাও ভীষণ ডকুমেন্টে 50,000 চাকরির কথা ছিল না, ছিল সপ্তম পে কমিশন হবে, সেটা দেওয়া হয়েছে, সব পূরণ হয়নি। তারপরে বলেছে রেগার ভাতা বাড়ানো আর রেগার মজুরি বাড়ানো হবে।
177 সেটা- টাকা সেটা থেকে আপনি বলেছেন, 212 টাকা হয়েছে। করা হয়েছে। পঞ্চায়েত গ্রামে সবগুলি হচ্ছে, 340 কাজ টাকা হয়নি হবে। এই কথা নয়। বলেছেন সুতরাং 340 একটু টাকা আপনি হবে। বলেছেন। হ্যাঁ, আমি বলেছি, সব আমরা বলেছি। 340 টাকা হবে আমরা বলেছেন। বলেছি 340 এবার আমরা টাকা হবে। দর্শকদের কাছ থেকে 340 প্রশ্ন টাকা নেব, কোথায়? দয়া করে বছরে আপনারা 200 দিন আপনাদের কাজ হবে। মধ্যে বছরে আমরা কিছু করতে সংযুক্ত পারিনি। দিন। আর আপনারা যারাই বছরে সবকিছু প্লিজ 323 আমাকে একটু বলতে দিন, আপনারা যারাই প্রশ্ন করবেন তাদের নাম এবং ঠিক কার কাছে প্রশ্নটা সেটা বলবেন। প্রশ্ন একটি, এক বাক্যে। প্রথম কে আসছেন? হ্যালো, হ্যালো, এসছেন। আমরা প্রশ্ন নেব, প্রথম কে আসছেন? আমি আমি দিলীপ কাকুর কাছে কথা করতে চাই যে আপনি যে কইলেন করোনার সময় কোনো করোনার মারা যাওয়ার পরে একটা টাকাও পাইছে না, 10 লাখ কইছে, 5 লাখ কইছে, 2 লাখ কইছে, 1 টাকা পাইছে না। আমি দাবি নিয়ে কইতে পারি আমার কাছে কোনো তথ্যই নাই। কেন নাই? আমি এখান থেকে আধা কিলোমিটারও লাগতো না, ব্যক্তিটা এখানে উপস্থিত করতে পারো। করোনার মারা যাওয়ার পরে আজকের থেকে 1 বছরের ভিতরে মমতা বেগম জামাইয়ের নাম রশিদ মিয়া, 1 নম্বর ওয়ার্ড, 18 নম্বর বুথ, 31 আকবর বিধানসভা কেন্দ্রের 3 লক্ষ টাকা ক্যাশ পাইছে। এটা আমি দেখতে নিয়ে গেছি। আপনার কাছে সঠিক তথ্যটা নাই, সঠিক তথ্য নাই। বাস উত্তরটা নেব। 3 লক্ষ টাকা কি 10 লক্ষ টাকা হলো? আপনি কইছেন 1 টাকা পাইছেই না, পাইছেই আপনি না। কইছেন 1 টাকা এখনো পাইছেন আমি না। আছে, পাইছেই আপনার না। কাছে তথ্যই এটা নাই। বানানো আপনার কথা। কাছে তথ্য নাই। আমার গ্রামে আমি 5 জন, আমার গ্রামে আছে 5 জন। দায়িত্ব কইছি। বানানো আপনার কাছে কথা। তথ্য নাই। এটা বানানো পাইনি ভাই, পাইনি না। শেষ, আপনার উত্তর হয়ে গেছে। এবার ওই প্রান্ত থেকে একটু একটা প্রশ্ন নেব। আমি আমার টিমকে বলবো একটু ওই প্রান্তে যাওয়ার জন্য। সেখানে কেউ একজন হাত নাড়ছেন, আমরা প্রশ্ন নেব। আপনার নাম এবং কার কাছে প্রশ্ন স্পেসিফিক্যালি? আমার নাম সঞ্জীব দাস। আমি আরকেপুর বিধানসভা কেন্দ্রে 1 নম্বর বুথের আমার বাড়ি, শালগড়া পঞ্চায়েতে আমার বাড়ি। জিতেন বাবুর কাছে প্রশ্ন রাখতে চাই। উনি আমাদের শালগড়াতে দাঁড়িয়েছেন, গতবারও দাঁড়িয়েছেন। আমি ছোট্টবেলা থেকে ছাত্র রাজনীতি করি, রাজনীতির সঙ্গে যুক্ত, এটা সঠিক। আমার প্রশ্নটা হচ্ছে এই, বিজেপি নির্বাচনের আগে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি একটা প্রতিশ্রুতিও পালন করেনি, বরঞ্চ আমার বাড়ি, আমার ছোট ভাই ছোট বোনের বাড়ি সম্পূর্ণ জ্বালিয়ে দিয়েছেন। 2021 সালে 8ই ফেব্রুয়ারি সমস্ত বাড়িঘর আমাদের শুধু পরনের দেশটা ছাড়া সব জ্বালিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন জিতেন কাকুর কাছে, জিতেন কাকু আমাকে চিনে, এটা কি বিজেপির প্রতিশ্রুতি ছিল? শুধু আমার না, শালগড়া পঞ্চায়েতের অ্যাডভোকেট রণবীর দেবনাথ, উনার স্ত্রী পুলিশ হাবিলদার এখন এই আছে হয়েছেন, উনাকে জিতেন জ্বালিয়ে বাবু, দিয়েছেন। আপনার কাছে এটা কি যাবো। প্রতিশ্রুতি ছিল তিনি- বিজেপির? আমি- এটাই আমি জানতে চাই। আমি সার্বিকভাবে যতটা বুঝতে পারলাম, তার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের প্রতিশ্রুতি ছিল উন্নয়ন, সেই জায়গায় রাজনৈতিক সন্ত্রাসের যে বিষয় সেটা নিয়ে আপনি একেবারে সংক্ষেপে। দেখুন, আমরা এখনো বলি নির্বাচনের আগে পরে নির্বাচন উত্তর আমাদের দল কোনো রকম সন্ত্রাস করেনি। আমাদের দলের সন্ত্রাস করার প্রয়োজন নেই। আমরা বলেছিলাম চলো পাল্টাই। মানুষ ভোট দিয়েছেন, মানুষের দায়িত্ব, আমাদের দায়িত্ব মানুষের পরিষেবা দেওয়া। তার জন্য রাস্তাগুলো, শিক্ষা, স্বাস্থ্য সব ব্যাপারে কাজ হয়েছে। এখন যদি কেউ ব্যক্তিগতভাবে কারো কিছু করে সেটা চালিয়ে দেয় দলের উপর, অত্যন্ত দুর্ভাগ্য। আমাদের দল থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে, আমরা কোনো সন্ত্রাস করব না।
কোনো মানুষের শান্তি বিঘ্নিত করব না। আমাদের দল সেটা অক্ষরে অক্ষরে প্রতিপালন করেছে, বাস্তবেও সেটাই হোক, আমরা এবং এটাই চাইছি। এবং বাস্তবেও সেটাই। উন্নয়নের কাজও চলছে। আরো একটি প্রশ্ন রয়েছে, আপনার নাম এবং একেবারে সংক্ষেপে প্রশ্নটা। আমার একটাই প্রশ্ন। আমার নাম মানিক দাস। আমার প্রশ্ন যে রাজ্যের মধ্যে আইনের কোনো মানে পজিশন, আইন শৃঙ্খলা খুবই খারাপ, অবনতি, তার জন্য আপনারা জুট করলেন। আমার দিলীপদার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের স্বাস্থ্যমন্ত্রী ওনাকে খুন করা হলো, বিমল সিনহাকে, আজ পর্যন্ত রাজ্যবাসী জানতে পারলো না ইনি কী কারণে খুন হয়েছে। কিন্তু প্রশাসনের কাছে যে তথ্য, তখন আইনের অবনতি ছিল, আইনের ব্যর্থতার কারণে ওনার মৃত্যু হয়েছে। রাজ্যবাসী কাছে কেন আপনারা এই রিপোর্টটা এখন পর্যন্ত পেশ করতে পারেননি? এক। আরেকটা প্রশ্ন, আপনাদের যে ভারতের কমিউনিস্ট পার্টি একটা সংগঠিত রাজনৈতিক দল, এমন কি পরিস্থিতি হয়েছে আপনাদের যে আপনাদের বুথের যে ব্রাঞ্চগুলি আছে সেই ব্রাঞ্চগুলি এখন পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করতে পারছে না? কেন পারছে না? আমরা বলে আইনের শাসন, এই কারণে কাজ করতে পারছে না। শুনুন, আপনাদের কাজ করতে পারছে না, এই কারণে কাজ করতে পারছে না। আপনি প্রশ্ন অপিনিয়ন দেবেন না প্লিজ, প্রশ্নটুকু করুন। আচ্ছা, আপনাদের কেন কাজ করতে পারছে না? আসলে আপনাদের যে সংগঠন টোটালি ব্যর্থ সংগঠন, তাই কংগ্রেসের সঙ্গে আপনারা জোট করতে বাধ্য হয়েছেন। আপনারা বিজেপি একটা শক্তিশালী দল, এই দলের সঙ্গে এই বিজেপি দলের সঙ্গে আপনারা লড়াই করার সাহস নাই, কারণ বিশ্বের মধ্যে একমাত্র বিশ্বের মধ্যে নরেন্দ্র মোদীর মতো শক্তিশালী নেতা আর কেউ নাই। ওনার সঙ্গে শুনলে মানুষ ঘুম থেকে লাফ দিয়ে উঠে, সত্যি কথা, সাহস নাই, ত্রিপুরা মানুষের সাহস নাই। এই জন্য ত্রিপুরা মানুষ বিজেপির নামটার প্রতি এখন প্রচন্ড আতঙ্ক। যেটাকে 23 সালে ত্রিপুরা থেকে বিদায় করে আমরা শান্তিতে থাকবো, এই নামটাই এখন মানুষের কাছে আতঙ্ক। সত্যি কথাই বলছেন আপনি। সাহস মানে কি? আপনারা এমন সব পাবলিক, আপনাদের নাম শুনলেই মানুষ এখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে, শিশুরা মায়ের করে চিৎকার করে। কিছু একটা বলছিলেন। আমার প্রশ্ন, 10,323 মাননীয় সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারকে বলেছে যে তাদেরকে বিকল্প ব্যবস্থা করতে সুপ্রিম কোর্টের আর কোনো আপত্তি নেই, এবং ত্রিপুরার বিজেপি সরকার সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়েছে যে তাদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা রাখবে না, তাদেরকে চাকরি দেবে, এবং তার জন্য 2টি ছাড় দেওয়া হয়েছে, বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং তাদের যোগ্যতার ক্ষেত্রেও তাদের ছাড় দিয়েছে। সেটা মেনে এসে আমি বলছি যে 10,323 চাকরি গেছে, কোর্ট বেআইনি বলেছে, অসাংবিধানিক বলেছে, এখানে আগের সরকারের ত্রুটি ছিল, সেটা স্বীকার করে আমি বলছি আজকে বিজেপি সরকার সুপ্রিম কোর্টের প্রতিশ্রুতি দিয়ে এসেছে তাদের বিকল্প ব্যবস্থা করবে, কেন তাদের ব্যবস্থা করলো না? সেটা আগের কথা বলে তো হবে না, এখন কেন দেওয়া হলো না? এটা একটা ত্রিপুরা রাজ্যে বিপর্যয়। আসবো আপনার কাছে। আমরা দর্শকদের কাছ থেকে একেবারে শেষ প্রশ্ন নেব। আমি টিমকে অনুরোধ রাখবো একটু ওই পাশ থেকে নেওয়ার জন্য। এই পাশ থেকে 2টো প্রশ্ন হয়েছে, আমরা একটু ওই পাশ থেকে নেব। নাম মিহির দেব, চন্দ্রপুর মাথাবাড়ি ক্যান্ডার, চন্দ্রপুর আমার 2 নং ওয়ার্ডে আমার বাড়ি। আমার কেন বাড়িঘর ভাঙ্গা হইল? সিপিএমের ভোট দেওয়াতে এবং CI2 সংগঠন করি, এই আমার অপরাধ। আমি বাড়ির মধ্যে থাকতে পারি না, আমার 3টা ঘর ভাগ্যা পরিষ্কার করে দিতে। আমি রাস্তা হাঁটি, আজকেও সারাদিন খাওয়া নাই, রাস্তা হাঁটি। তার লাগিয়া কে দায়ী? একবার এর মধ্যে আমার প্রমাণ করে দেয়। জিতেন বাবু, দেখুন, আমি প্রথমে বলেছি, এখনো বলছি, আমাদের রাজনৈতিক সন্ত্রাস হয়নি। ব্যক্তিগতভাবে যদি কেউ কারো বাড়িতে আক্রমণ করে, সেটাকে যদি রাজনৈতিক রং লাগিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, অত্যন্ত দুর্ভাগ্য।
যেটাই রাজনৈতিক সন্ত্রাস হয়, যেখানে বিক্ষিপ্ত ঘটনা হয়, আপনাদের ভাষায় যারা রাজনীতিবিদরা তারা বলেন যখনই ঘটনা হয়, সেটা বামামূল হোক, সেটা রামামূল হোক, সেটা জোটামূল হোক, আপনারা একটাই নাম দিয়ে থাকেন যে বিক্ষিপ্ত ঘটনা। যে বিক্ষিপ্ত ঘটনাগুলি ঘটে সেটা কি আপনারা যারা আসছে পার্থবাবু, সেটা যারা আপনারা নেতৃত্ব রয়েছেন, আপনাদের কি সেটা নৈতিক দায়বদ্ধতা থাকে না যে আপনাদের দলীয় কর্মীদের সংযত রাখা? না, আমাদের দলীয় কর্মী যদি কোথাও যুক্ত থাকে নিশ্চয়ই আমরা দলীয়ভাবে তাদেরকে সহায়তা করব, কারণ আমাদের দল এই ধরনের কাজে উৎসাহিত করে না, আর এই ধরনের কাজ আমাদের দল থেকে করে না। আমি এখনো বলছি আমাদের দল এটাকে সমর্থন করে না, যদি কোথাও কোনো ঘটনা ঘটে এটাকে আমরা মানি না। রামচন্দ্র কিন্তু এত মিথ্যা কথা বলতেন না, আমাদের রামায়ণের রামচন্দ্র এত মিথ্যাবাদী ছিলেন না, উনি সত্যের প্রতীক, এই জন্য রামকে আমরা শ্রদ্ধা করি। রাম এত মিথ্যা কথা বলতেন না, জিতেন কাকা রামের শিষ্যরা যত মিথ্যা কথা বলছেন, রামায়ণের রাম এত মিথ্যা কথা বলতেন না, সত্যের প্রতীক রাম। এক মিনিট, জিতেন কাকুর কথার প্রসঙ্গে আমি একটা কথাই বলতে চাই, তিনি যে রাজনৈতিক হাঙ্গামা সন্ত্রাসটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে তুলে ধরেছেন, যে ব্যক্তিগত আক্রোশের কারণে হয়তোবা কেউ কারোর বাড়িতে আক্রমণ করেছে, আমি বলতে চাই সরকার আপনাদের হাতে, প্রশাসন আপনাদের হাতে, মুখ্যমন্ত্রী আপনাদের, স্বরাষ্ট্র দপ্তর আপনাদের, যেই এই ঘটনা করে অনৈতিক ঘটনা কারোর বাড়িতে ব্যক্তিগত কারণেই হোক, রাজনৈতিক কারণেই হোক কেন, তাদেরকে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে আজকের দিন পর্যন্ত কঠোর শাস্তি প্রদান করলো না, এবং একটা ঘটনারও দোষীরা, সঠিক যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে কেন গারদে পুরানো হলো না, সেটার জবাব চাই। আমি উত্তম বাবুকে একটা কথা বলতে চাই, কোন থানায় কোন জায়গায় কেস করার জন্য আমরা কাউকে বাধা দিই না, আইনের পথে চলবে। যার বাড়িতে আক্রমণ হয়েছে সে আসামির নাম দিয়ে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করলে পরে যদি কোনো বিজেপির কার্যকর্তা তার জন্য সুপারিশ করে তাহলে আপনি বলতে পারেন, কিন্তু আইনের পথে চলবে। আপনার কেউ যদি কেস না করে তাহলে কি করা যাবে? প্রকৃত দোষীরা ব্যবস্থা হবে, এই সরকারের আমল হবে না। 23-এ যখন বামফ্রন্ট আসবে সমস্ত বিচার তখন হবে, সমস্ত বিচার তখন দেখবেন না, স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখবেন না। আমার প্রশ্ন উত্তম পালের কাছে, আমার নাম দীপনারায়ণ কর, আমি ওনার কাছে জানতে চাইছি, বিগত দিনে আপনারা বলছিলেন যে আপনারা বাম বিরোধী, নানাভাবে আপনারা বাম বিরোধী আন্দোলন ছিলেন, আমি অস্বীকার করব না। তো এমন কি হলো যে 5 বছরে যে যারা নৃশংস অত্যাচারী বামেরা 5 বছরে, এই 5 বছরে আপনাদের একদম এত কাছের বন্ধু আপনারা ওনাদের কুলে গিয়ে বসেছেন, তো এটা আমার প্রশ্ন। ভুলে গেলেন আপনাদের 2018 সালে না 13 সালে আপনাকে এবং আপনার যে গুরু, তথাগত গুরু আমরা জানি, হ্যাঁ, আপনাদের বাগমা বাজারে ফেলে কারা মেরেছিল আপনাকে ভুলে গেছেন? তো আপনারা এখন যে যতগুলো সিটে প্রার্থী দিয়েছেন, তো যদি সবগুলো তো জিতে আসেন তাহলে আপনারা একা কোনো মতেই আপনারা সরকার গঠন করতে পারবেন না। বড় ভাই, আপনারা কি তখন সেই বামেদের সাথে জোট করে সরকার গঠনের চেষ্টা করবেন? বড় ভাই, অনেক অনেক ধন্যবাদ। যে কথাটা আপনি বলেছেন যে কি এমন যদি সঠিক পরিবেশ, কথা বলার জন্য সঠিক পরিবেশই না থাকে, যেহেতু প্রশ্ন করেছে তাহলে উত্তরটাও নিতে হবে এবং উত্তরটা শোনার জন্য ধৈর্য রাখতে হবে। যেহেতু দাদা প্রশ্নটা করেছেন যে কি এমন পরিস্থিতি ত্রিপুরায় যে তৈরি হলো, বামফ্রন্টের সঙ্গে আমাদের সিট শেয়ারিং এ যেতে হলো, জোট না আমাদের সিট শেয়ারিং, আমাদের নেতৃত্বরা, আপনারা যদি শুনেন, আপনারা যদি বুঝুন তাহলে ভালো, না বুঝলে আমাদের কিছু করার নেই। আমরা সিট শেয়ারিং করে আমরা লড়তে যাচ্ছি। আপনাদের দাদা, আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী বলেছে আমরা ভারতবর্ষের না পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, আমরা 60টা লড়ব। আপনারা কেন আইপিএফটির সঙ্গে জোট করছেন? এই প্রশ্নের উত্তরটা আগে দেন। আপনারা কেন এই ত্রিপুরা রাজ্যের জনগণের সাথে
ত্রিপুরা রাজ্যের ভাই বোনদের সাথে, ত্রিপুরা রাজ্যের শ্রমিকদের সাথে, ত্রিপুরা রাজ্যের মেহনতি কৃষক গরিব সার্বিক উন্নয়নের সাথে বামফ্রন্টের সাথে আমরা সিট শেয়ারিং করে ত্রিপুরা রাজ্যকে মুক্ত করব, প্রকৃতপক্ষে আমরা সুশাসন উপহার দেব। কথা হলো যে আপনারা যাদের জন্য এত লড়াই করছেন, এত চিল্লাফাল্লা করছেন, এই গ্যারেন্টি কেউ দিতে পারবেন নির্বাচনে জয়লাভ করার পরে উনি বিজেপি দলেই থাকবেন না? উনি আমার কাছে প্রমাণ, উনি এমন ব্যক্তি আছে, একসময় কংগ্রেস ছিলেন, ক্ষমতার জন্য তৃণমূলে চলে গেলেন, তৃণমূল থেকে আবার বিজেপিতে চলে গেলেন। এবার যে বিজেপি থেকে পাশ করলে বিজেপি দলে থাকবে, গ্যারেন্টি দেওয়ার ক্ষমতা আপনাদের নাই। ওরা আপনার আমার জন্য না, ওরা রাজনীতি করে টাকার জন্য, ওরা রাজনীতি করে ক্ষমতার জন্য। এমন বহু প্রমাণ আছে, বিজেপি থেকে পাশ করে অন্য দলে চলে গেছে মন্ত্রীর বড় পদ পেলে। সুতরাং আপনাদের পরিশ্রম পণ্ড পরিশ্রম হবে, পণ্যাশ্রম হবে। টাকা দিলে, ক্ষমতা দিলে উনি চলে যাবেন অন্য দলে চলে যাবেন। সুতরাং কার জন্য পরিশ্রম করছেন পাবেন, 100 বার পাবেন। বিজেপি আইপিএফটি থেকে 8 জন এমএলএ পদত্যাগ করে অন্য দলে যোগ দিয়েছে। এটা লাভ নাই, টাকা পেলে চলে যাবেন। পদত্যাগ করেছেন, ইতিহাসে নেই। কাজেই এই বিজেপি দল থাকবে না, আপনাদেরকে ব্যবহার করা পরাস্ত হবে। সমস্ত বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে, বিজেপি দল থাকবে না। এবং এই সন্ত্রাস যাদের কোনো অস্তিত্বই নেই তারা থাকবে, বিজেপি দল থাকবে না। দারুণ কথা পরিচালনা করেছে। এবং আমরা অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের আরক্ষা কর্মীদের, যারা আমাদের আজকে সঙ্গ দিয়েছেন। এই মুহূর্তে কুরুক্ষেত্রের আয়োজন আমরা গোমতী জেলার উদয়পুর থেকে এখানেই শেষ করছি। দেখা হবে আপনার বিধানসভায় কুরুক্ষেত্র নিয়ে। নমস্কার। 16ই ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন। বামফ্রন্ট আসবে, সমস্ত বিচার তখন হবে। চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের করতে দাও। কেন্দ্রীয় সরকার বলতে পারছে না জিডিপির হার কত হবে। আমার কেন বাড়িঘর ভাঙ্গা হইল? এই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র বিপন্ন,